জমা হয়েছে সেই সুপারিশের মধ্যে কর্মচারীদের যে বৈষম্য হিসাব করে দ্রুত সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করবেন, এটা কর্মচারী সারা বাংলাদেশে 22 লক্ষ কর্মচারীদের পক্ষ থেকে আমি এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি। জনাব আব্দুল মালিক ভাই, আপনার কাছে ফিরে যান। মালিক ভাই আমি আমি একটু কথা বলতে চাই। জি বলো। আচ্ছা, মালিক ভাই এবং আশিক ভাই এবং আরো একজন ভাই যুক্ত আছেন আমাদের সাথে। তো আমি যে বিষয়টা আমাদের যে যারা দর্শক আছেন, যারা দেখতেছেন লাইভটা, তো তাদের পক্ষ থেকে আমি কয়েকটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই। আপনারা যেমনটা জানেন যে আমাদের পাশের দেশ ভারতে 2018 সাল থেকেই তাদের 7ম পে কমিশনের মাধ্যমে সর্বনিম্ন 18,000 রুপি তাদের বেতন করা হয়েছে 2018 সালে আমাদের পাশের দেশ ভারতে। কিন্তু আমাদের 2015 সালে 8ম পে স্কেলে সর্বনিম্ন 8,250 টাকা করা হয়েছে। ইতিমধ্যে 11টি বছর অতিক্রম হয়েছে, এটা 2026 সাল, এখন পর্যন্ত 9ম পে স্কেল বাস্তবায়ন করা হয়নি। কিন্তু আমাদের দেশের সাংবাদিকদের যে দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত ছিল, যে 8,250 টাকা দিয়ে কিভাবে একজন কর্মচারী জীবনযাপন করে, এই বিষয়গুলো একজন মন্ত্রীকে প্রশ্ন করা বা সরকারের উচ্চ পর্যায়ে তাদেরকে প্রশ্ন করা, এই ধরনের প্রশ্ন করা। তো এই ধরনের তাদের যে জীবনযাপন, কিভাবে তারা চলাফেরা করছে, তারা এখন হতদরিদ্রদের কাতারে চলে গেছে, প্রজাতন্ত্রের কর্মচারীরা। তো এই বিষয়গুলো সাংবাদিকদের যেভাবে উপস্থাপন করা উচিত ছিল, তারা কোন মন্ত্রীদেরকে আমরা দেখি এভাবে উপস্থাপন না করে তারা উল্টো বলে যে মূল্যস্ফীতি বাড়বে যদি পে স্কেল দেন, এটা কিভাবে সামাল দিবে, এই ধরনের কথাগুলো তারা কেন বলে। এবং এই রাষ্ট্রের যে 11 বছর ধরে পে স্কেল না হওয়ার কারণে সরকারি কর্মচারীরা যে মানবেতর জীবনযাপন করছে, আমি আজকে একজনের সাক্ষাৎকার নিয়েছিলাম, সরকারি কর্মচারী, তিনি বলেছেন যে 9ম পে স্কেল না হওয়ার কারণে তিনি বিয়ে পর্যন্ত করতে পারছেন না। সরকারি চাকরি করেন কিন্তু টাকার জন্য বিয়ে করতে পারছেন না। তো এই ধরনের নির্মম আরো অনেক গল্প আছে সরকারি কর্মচারীদের। তো এই বিষয়টাকে আপনারা আসলে মালিক ভাই কিভাবে দেখছেন, যে আমাদের দেশের সাংবাদিকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত কিনা? এখন সাংবাদিক তো হচ্ছে ওনারা আসলে মানে কারো পক্ষ হয়ে কখনোই কথা বলে না, ওনাদের কাছে যখন যেটা মনে হয় তখন সেটাই তারা তুলে ধরে। কারণ সাংবাদিক, আগের যে একটা সাংবাদিকতা ছিল, তাদেরকে জাতির বিবেক বলা হতো। তারা সমাজের যে সত্যিকারের যে বিষয়টা, সেই জিনিসগুলোই কিন্তু তারা তুলে ধরতো। কিন্তু এখনকার সাংবাদিক মানে এখন এত সাংবাদিক যা বলার মতো না। এদের ক্ষেত্রে আসলে মানে নৈতিকতা কি আর অনৈতিকতা কি, এই জিনিসটাই তারা মানে ডিফেন্স করে না, এই জিনিসগুলোই তারা ঠিক মতো মানে বোঝে না। যখন যেটা পায় সেটাই তুলে ধরে। এবং এর ক্ষেত্রে এদের আসলে কোনো মানে কি বলবো, এদের সংবাদের কোনো আগাগোড়া নেই। তা এই সাংবাদিকতার কথা তুলে না ধরে আসলে আমরা আমাদের নিজেদের দাবির কথা নিজেদেরকে উপস্থাপন করতে হবে। কেননা সাংবাদিকরা কখনোই চায় না যে আমাদের সরকারি চাকরিজীবীদের পে স্কেল হোক। কারণ অতীতে তাদের যে নিউজ, তাদের যে প্রচারণা থেকে আমরা দেখেছি যে তারা এই পে স্কেলের পক্ষে কখনো রিপোর্ট করেনি, কখনো পে স্কেলের পক্ষে তারা প্রস্তাব করেনি। আচ্ছা, আরেকটা বিষয়, যে আমাদের মানে সরকারের কাছে তো চলমান যে পরিস্থিতি, এই যে একটা সংকট তৈরি হয়েছে, কর্মচারীদের দেয়ালে পিঠ থেকে গেছে, দ্রব্যমূল্যের অনেক দাম বেশি, যার কারণে কিন্তু সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীরা তাদের যে স্বাভাবিক জীবনযাপন সেটা করতে পারছে না। তো এটা তো তুলে ধরার মানে একটা দায়িত্বের মধ্যে পড়ে, একটা সাংবাদিকতার পেশার মধ্যে পড়ে, যে রাষ্ট্রের যে পরিস্থিতি এটা তুলে ধরা। একতরফা ভাবে তো তারা শুধু মূল্যস্ফীতির কথা বলতে পারে না, কারণ 2015 সালের পরে কিন্তু 100% উপরে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। তো ওই হিসাবে তো আমাদের অনেক আগে পে স্কেল পাওয়ার কথা ছিল। তো এই যুক্তিটা তো তারা দেয় না, তারা সামনে যেটা না না, তুমি যেটা বলতেছো যে সাংবাদিকরা কেন আমাদের দাবির কথাগুলি তুলে ধরে না বা আশায় বিষয়, এটা তো আসলে আমরা এটা সঠিক উত্তর দিতে পারবো না। কেননা এখন সাংবাদিক যদি নিজের প্রয়োজনটা আমার অনুভবটা না করে, তাহলে তারা আমি সাংবাদিকদেরকে জোর করে আমার দায়িত্বটা বোঝাইতে পারবো না, তাই না? অনেক অনেক অর্থনীতিবিদ আছে, কলামিস্ট আছে, তারা পে স্কেল নিয়ে বিরোধিতা করে, এই মূল্যস্ফীতির দিকটা তুলে ধরে, এইটা সেটা অনেক কিছু। কিন্তু এখন নির্বাচিত সরকার আসছে, এখন তোমরা তোমাদের দায়িত্বের কথাগুলি বলো, যে এখন সরকার যেটা করতে যাচ্ছে সেটাতে মূল্যস্ফীতি বাড়বে কিনা বা ওইটাতে হবে কিনা, সেটা তোমরা বলো না।
শুধু যখনই অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলের কথা দিতে যায় তখনই তোমরা বিভিন্ন এই যে আছে সিপিডি আছে একটা, তারাও পে স্কেলের মানে বিভিন্ন নেগেটিভ দিকগুলি তুলে ধরে। তো এখন তাদেরকে সিপিডি কে বলবো যে এখন তোমরা তোমাদের মতামত দেখাও, তোমাদের কতটুকু হ্যাডম আছে, সাহস কতটুকু আছে, এখন নির্বাচিত সরকারের সামনে তোমরা সেই তোমাদের তথ্যগুলি তুলে ধরে দেখাও। শুনেন আমি বলি মালিক, এটা কোন প্রশ্নের বিষয়টা বলি, আমি বলি সাংবাদিকরা কেন এই বিষয়টা তুলে ধরে না। এখন বিষয় হলো তারা কিন্তু বেসরকারি খাতে চাকরি করে। তারা চাই যে তাদের বেতনটা হলো বাড়ুক, ঠিক আছে, তাদের কেন বেতন বাড়ছে না, এখানে ইগোতে কাজ করে। তারা চায় যে তাদের যে বেতন 30,000 40,000 টাকা আছে, আমরা বেসরকারি চাকরি করি, আমরা সরকারি ইয়াতে কেন তুলে ধরবো। এক শ্রেণীর সাংবাদিকরা তারা চায় যে হলো সাধারণ পাবলিককে এটার সাথে জড়াইতে, সাধারণ পাবলিককে যে এখন বেতন বাড়লে সরকারের মুদ্রাস্ফীতি বাড়বে, ভোক্তা অধিকার পর্যায়ে সাধারণ যারা শ্রমজীবী মানুষ আছে তাদের এফেক্ট করবে, ব্যবসায়ীদের এফেক্ট করবে, মধ্যবিত্ত ফ্যামিলির, এগুলো অজুহাত দেখায়। আসলে বিষয় হলো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তাদেরকে বলতে চাই এই কারণে যে আপনি দেখেন তো 2015 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত আমাদের সরকারি কর্মচারীদের বেতন বাড়েনি। সেই ক্ষেত্রে কি কোনো জিনিসের দাম কি বাড়া কমেছে? পে স্কেলের জন্য আটকে আছে যে পে স্কেল বাড়েনি, কোনো দামও বাড়াবো না। ব্যবসায়ী বলেন, মানে যে লেভেলের শ্রমিক বলেন, তারপরে ভ্যান চালক, রিক্সা চালক, এভরিথিং, সব সেক্টরে কিন্তু তাদের দাম কি পে স্কেলের জন্য থেমে আছে? তারা কিন্তু তাদের যার যার মতো তাদের কিন্তু মজুরি বলেন, ব্যবসার ইয়া বলেন, সবকিছু বাড়িয়ে দিয়েছে। কিন্তু মাঝখানে কি সরকারি কর্মচারীদের কিন্তু বলেনি, সেটার বিষয় নিয়ে কিন্তু তারা বলে না। অথচ পে স্কেল নিয়ে কথা বললে তারা হলো ওই যে আপনার সিডিপি, অর্থনীতিবিদ, তারপরে কিন্তু বলেন যে হলো পে স্কেল বাড়লে মূল্যস্ফীতি বাড়বে, সাধারণ বিভোগ করবে। কিন্তু তারা কিন্তু একবারও বলার চেষ্টা করেননি যে 11 বছর ধরে পে স্কেলের দুটা পে স্কেল হয় নাই, তাহলে সরকারি কর্মচারীদের 15 সালে যে পে স্কেল আছে বেতন আছে সেই বেতন 8,250 টাকা দিয়ে তারা কিভাবে চলে? 17,000 16,000 টাকা দিয়ে একটা ঢাকা শহরে 20 গ্রেডের একজন কর্মচারী কিভাবে চলে? তারা কিন্তু কোনোদিন এটা বলেনি। কিন্তু তারা তো বেতন বাড়ানোর বিষয়ে যখন বলে তাদের কি কানে ঢুকিয়ে দিতে চায় যে আপনারা যে 11 বছর ধরে বেতন বাড়েনি, কোন জিনিসের দাম কি আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারছেন, তাকে ধরে রাখতে পারছেন? সে কিন্তু সে 5 টাকার জিনিস 15 টাকা ঠিকই হয়েছে। অথচ শুধু কর্মচারীদের, সরকারি কর্মচারীদের বেলায় আপনার অজুহাত থেকে এক শ্রেণীর সিন্ডিকেট, ব্যবসায়ী, মুনাফা লোভী, তারা এগুলো অজুহাত দিয়ে তাদের ব্যবসার মুনাফা লাভ করার জন্য এগুলো বলে থাকেন। আমরা এসব কথা যারা বলেন তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি। তাদের বিবেকের দরজা মানে কি হয়েছে, মানে আমি মত দিতে চাই যে আপনাদের বিবেকটা কি মরে গিয়েছে? আমাদের 11 বছর ধরে বেতন বাড়েনি, 11 বছর আগের যে চাউলের দাম, ডাউলের দাম, যে নিত্য প্রয়োজনীয় দাম, সেই জায়গায় কি রয়েছে? অথচ আমাকে একই বেতন দিয়ে আপনি আমাকে বলতেছেন সরকারি সেবা দেওয়ার জন্য। আমাদের সরকারি সেবা ভালো নিশ্চিত করতে হলে আমরা যারা সরকারের সত্যি আমাদেরকে সামাজিক ভাবে, শারীরিক ভাবে, মানসিক ভাবে এই চিন্তামুক্ত এবং ভালোভাবে বেঁচে থাকার জন্য, সামাজিক ভাবে মর্যাদা বৃদ্ধির জন্য পে স্কেলের একটা বেতন কাঠামো আমাদের একটি যৌক্তিক সময়ের দাবি। আমি যে বিষয়টা বলতে চাই, এই বিষয় থেকে সাংবাদিকদের কাছে আমার অনুরোধ থাকবে যে ভাই, আমাদের বেতন বাড়লো অটোমেটিক কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু বেতন বাড়ে। আমি প্রথমেই বলেছি যে প্রত্যেকটা প্রাইভেট সেক্টরে কিন্তু 2বার 3বার করে বেড়েছে তাদের যে ইনক্রিমেন্ট। একজন ব্যাংকের বেসরকারি এমডির বেতন আপনি জানেন 20-25 লাখ 15 লাখ টাকা ব্যাংকের অনুযায়ী, এবং তাদের এক একজনের বেসিক ইনক্রিমেন্ট 10,000 15,000 টাকা করে মাসে। অথচ আমাদের যে বার্ষিক ইনক্রিমেন্ট সে তুলনামূলক কিছুই বাড়ে না। 15 পে স্কেলে বলেছিলেন যে মূল্যস্ফীতি অনুযায়ী প্রতি বছর সমন্বয় করা হবে, কিন্তু সেটা কাগজে কলমের মলাটেই বন্দী হয়ে আছে, বাস্তবে এটা রূপ দেখেনি। তার কারণে আমরা দীর্ঘদিন যাবৎ একটি পে স্কেলের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। সর্বশেষ আমার কর্মচারী ভাইদের যমুনার অভিমুখে রক্ত ঝরেছে, আমাদের রক্ত ঝরেছে সরকারি কর্মচারীদের। আমরা তো কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাজপথে গিয়েছিলাম না। আমরা চেয়েছিলাম আমাদের অন্য বস্ত্র, বাসস্থান, যে মৌলিক চাহিদা, আমরা কেন রাজপথে যাব? আমরা সরকারের
প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের কেন রাজপথে নামতে হবে বেতনের জন্য, আমাদের পেটের জন্য, আমার সন্তানের শিক্ষা নিশ্চিত করার জন্য, চিকিৎসা বা আমার নিশ্চিত করার জন্য আমাদের কেন রাস্তায় নামতে হবে? আজকে একজন ঢাকা শহরের থেকে বরিশাল শহরের একটা কর্মচারী যদি সে মারা যায়, তার অ্যাম্বুলেন্সে লাশটা যে পাঠাবে সেটা কিন্তু তার মাসে কিন্তু নাই, যে তার এই টাকা দিয়ে তার লাশটা এই অ্যাম্বুলেন্সের ভাড়া দিয়ে বহন করবে। চিকিৎসা সেবা তো পরের হিসেবে। আমরা এই যে সামনে এখন যে রমজান, আমরা যে কি কষ্টের মধ্যে আছি, আমরা কি দিয়ে ইফতার করি, কি দিয়ে সেহরি খাচ্ছি, আল্লাহ মাহবুব ছাড়া কেউ বলতে পারবে না। আজকে মাসের 21 তারিখ চলে যাচ্ছে। এই যে আমি একটা জিনিস দেখাই, এই যে দেখেন আমার রমজান মাস চলতেছে, এই যে দেখেন ডিম ভাজা, ঠিক আছে, এই ডিম ভাজা দিয়ে আমার বাসায় আজকে রান্না হলো। এটা দিয়ে আজকে আমরা ইফতার মানে সেহরি খাবো, এটা করব, এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু এই জিনিসগুলি কি আমরা মানুষের কাছে তো প্রকাশ করতে পারি না, লজ্জা লাগে, কারণ একটা সামাজিকতা আছে। এখন সবকিছু কি প্রচার করা যায়, বলা যায় না? এখন দেখেন আমার পিছনে একটা মানে কাপড় রাখার জন্য আলমিরা, এই আলমিরা আমি অনেক কষ্ট করে ঋণ টিন করে এটা এখনো 20,000 টাকা পাবে, অথচ অডিয়েন্স কিছু কমেন্ট করছে যে এত সুন্দর আলমারি দিয়ে আবার বলেন বেতন। আরে মূর্খ, দণ্ড মূর্খ, আমাদের কি সামাজিক ভাবে চলার মতো সামাজিক ভাবে সোফা থাকবে না, ইয়ে থাকবে না, এটা কি বেতনের সাথে আবার ইয়ার সাথে কিছু সাথে আছে? একদম রিক্সা চালাতে পারি সে ভালো সোফা আছে রে ভাই। আচ্ছা যাই হোক, সে বিষয়ে আমরা যাবো না। আমি যেটা বলতেছিলাম, পে স্কেল আমাদের কেন দরকার, ঠিক আছে? এটা ন্যায্য বেতন নিশ্চিত করতে, একই পদে কাজ করা, সবাই যেন সমান নির্ধারিত বেতন পান তা নিশ্চিত করা, স্বচ্ছতা বজায় রাখতে হবে পে স্কেলের জন্য। কোন পদে একজনে কমেন্ট করছে, আলমগীর হোসেন বিড়ি, সে লিখেছে একজন রিক্সা চালকের দৈনিক আয় 1000 থেকে 1500 টাকা, দিনমজুরের দৈনিক আয় 800 টাকা হাজিরা পায়, হকারের দৈনিক আয় 1500 টাকা, কুলির দৈনিক আয় 1000 টাকা, একজন ভিক্ষুক দৈনিক আয় করে 700 থেকে 800 টাকা, রাস্তার ফকিরের চেয়েও কম টাকা পায়, সেটা হলো সরকারি চাকরিজীবীরা। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম